রাইটার্স অভিযানে উদ্দেশ্যবিহীন বিনা প্ররোচনায় গুলি চালানোর নেপথ্যে ছিলেন মনীশ গুপ্ত। সেই মনীশ গুপ্তকে মন্ত্রী করেছিলেন মমতা। কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে নতুন সরকার এই দাবি করছে। মনীশ গুপ্তকে মমতা যে মন্ত্রী করলেন 2011 সালের 20শে মে, আর শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়লেন 2020 সালের শেষে এসে, এই মাঝের সময়টায় মনীশ গুপ্তকে মন্ত্রী করার প্রতিবাদে শুভেন্দু অধিকারী ঠিক কী কী বলেছিলেন তৃণমূলে থাকাকালীন, একটু আমাকে দেখান তো, বা সেগুলোকে একটু প্রকাশ্যে আনন্দ। এবার ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে মনীশ গুপ্তকে মন্ত্রী করেছিলেন মমতা, আর নিজে তৃণমূলের এমপি হওয়ার মায়ায়, নিজে তৃণমূলের মন্ত্রী হওয়ার লোভে ওই রাজনীতিকেই গিলে নিয়ে ওই মনীশ গুপ্ত আর মমতা ব্যানার্জির সঙ্গে একসঙ্গে ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে দেবের পাগলু ডান্স দেখেছিলেন শুভেন্দু অধিকারী নিজে। শুনুন, পশ্চিমবাংলায় বামফ্রন্টের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃতদেহকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন। 13 জন যুব কংগ্রেস কর্মীকে মরতে পাঠিয়ে তাদের মৃতদেহের ওপর দিয়ে পা রেখে উনি রাইটার্সে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। আর সেই স্বপ্নে ওনার সঙ্গে যেমন ছিলেন মদন মিত্র, যেমন ছিলেন ববি হাকিম, যেমন ছিলেন সুব্রত মুখার্জিরা, তেমন ছিলেন শুভেন্দু অধিকারী। আজকে সরকার পাল্টেছে। উনি এই রিপোর্ট আমরা চাইতাম যে অনেক আগেই এটা প্রকাশ্যে আসুক। কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আনেননি তা উনিই বলতে পারবেন। এমনকি আপনাদের মনে থাকবে, এই 21শে জুলাই কমিশন করার পরে বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন এই কমিশন ডেকে পাঠায়, বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো বাধ্যবাধকতা ছিল না, তবু এক ডাকে উনি কমিশনের সামনে উপস্থিত হন, ওনার বক্তব্য রাখেন। এবং তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয় না, সেই কমিশন ডাকে না, যার নেতৃত্বে এই তথাকথিত রাইটার্স অভিযান। পরে যখন এই কমিশনের রিপোর্ট আদালতে পেশ করা হয়, স্বয়ং বিচারপতি বিস্ময় প্রকাশ করেন যে যার নেতৃত্বে এই তথাকথিত রাইটার্স অভিযান হয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন কমিশন প্রশ্ন করেনি, তাকে কেন জিজ্ঞাসাবাদ করেনি, তার সাক্ষ্য, তার বয়ান কেন রেকর্ড করেনি। যাই হোক না কেন, তারপরও এত বছর ধরে, 15 বছর ধরে এই রিপোর্ট দিনের আলো দেখেনি। আজকে যখন সেই রিপোর্ট প্রকাশিত হচ্ছে, এটা প্রমাণিত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী যখন সেই রিপোর্ট আছে প্রকাশ করছেন, এটা প্রমাণিত। বামফ্রন্ট সরকার 92-93 সাল থেকে আজকে পর্যন্ত যে কথা বামপন্থীরা বলেছিল, কথাটা সত্যি ছিল। ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্তে ওনার দলের কর্মীদের প্রাণ গেছিল। উনি সেই মৃত্যুগুলোকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন। আর তখন ওই মনীশ গুপ্তর সঙ্গে ব্রিগেডে দাঁড়িয়ে পাগলু ডান্স দেখা শুভেন্দু অধিকারী, তখন এগুলো খারাপ লাগেনি। এখন মুখ্যমন্ত্রী হয়ে নিজেকে তৃণমূলের থেকে আলাদা প্রমাণ করার জন্য এখন এইসব করতে হচ্ছে নাকি? কিন্তু আপনার এত কথা বলার পরেও এটা তো মিথ্যে হয়ে যায় না। রিপোর্ট বলছে উদ্দেশ্যবিহীন বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছিল বাম সরকারের তরফ থেকে। দেখুন, আবার এই মনীশ গুপ্ত সেই সময় রিপোর্ট দিয়েছিলেন যে কতগুলো লোক মাতাল হয়ে তারা গায়ের জোরে রাইটার্স দখল করতে গেছিল। সুতরাং সেই ওনার দেওয়া, সেই তৃণমূল সরকারের মন্ত্রীর দেওয়া, শুভেন্দু অধিকারীর সহকর্মীর দেওয়া রিপোর্টও তো মিথ্যে হয়ে যায় না। সুতরাং বামফ্রন্ট সরকার, একটা নির্বাচিত সরকারকে গায়ের জোরে যদি উৎখাত করতে যাওয়া হয় এবং তার জন্য যদি ক্রিমিনাল হুলিগানদেরকে জড়ো করে রাজনৈতিক আন্দোলনের নামে কোনো নেত্রী, তাহলে যা করার সেই মুহূর্তে দাঁড়িয়ে দরকার সেটা সেই সরকার করেছিল বলেই সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন নরসিমহা রাও। সেই নরসিমহা রাওয়ের কেন্দ্রীয় সরকার পর্যন্ত এই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেই সময় দাঁড়াননি। এই কোনো কিছুই মিথ্যে হয়ে যায় না, এই ইতিহাসও মিথ্যে হয়ে যায় না। ইতিহাস এটাই যে কিছু মানুষকে নিজের ব্যক্তিগত অ্যাম্বিশন পূরণ করার জন্য, মুখ্যমন্ত্রী হওয়ার অ্যাম্বিশন পূরণ করার জন্য কিছু সাধারণ কর্মীকে মরতে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি। তাদের মৃত্যুর বিনিময়ে নিজে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে যার নির্দেশে গুলি চলেছিল তাকেই সরকারের মন্ত্রী করেছিলেন। এবং তখন শুভেন্দু অধিকারী আমি আপনাকে অনুরোধ করছি, TV9 আপনারা আজকে আগামীকাল 2011 সালের ওই যে 21শে জুলাইয়ের ব্রিগেডের ওই তৃণমূলের ওই সেলিব্রেশন, যেটাকে নিয়ে আজকে এত কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, প্রশ্ন উঠছে, যারা শহীদ দিবসের নামে কেন পাগলু ডান্স হয়েছিল, ওই ফুটেজটাকে বার করান। দেব যখন দাঁড়িয়ে পাগলু থোড়াসা করলে রোম্যান্স গাইছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেবের মাঝখানে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন সেই ব্যক্তিটির নাম শুভেন্দু অধিকারী। আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারীকে ফ্রেম থেকে সরিয়ে ওই 2011 সালের 21শে জুলাইয়ের মঞ্চের একটা ছবি বার করুন। আপনারা পারবেন না, যখন দেব ওই পাগলুর গান গাইছে, আপনারা পারবেন না। সুতরাং এই কোনো ইতিহাসই মিথ্যে হয়ে যায় না। আচ্ছা, এই রিপোর্টে বলা হয়েছে যে মৃত যারা তাদেরকে 25 লক্ষ টাকা এবং আহতদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের সুপারিশ দেওয়া হোক। সেই সুপারিশ এতদিন কার্যকর হয়নি। আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, আমি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা দেব, পরিবার চাই। উনি যদি দেবেন বলে মনে করেন তা দিতেই পারেন, আমাদের বলার কিছু সেখানে নেই। কিন্তু আমরা এইটুকু বলছি যে দেখুন, যখন বিগত সরকারের সময় যখন আমরা দেখেছিলাম যে একজন মন্ত্রী তিনি বলছেন যে চাকরি শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের মেয়েরাই পাবে, তখন তার সমালোচনা বিজেপি সরকারও করেছিল, বা তখন বিজেপি পার্টি তখন সমালোচনা করেছিল, প্রশ্ন তুলেছিল যে চাকরি দেওয়ার ক্ষেত্রে সরকার কেন
তৃণমূল ছাত্র পরিষদ করা ছেলে মেয়েদেরকে বাড়তি প্রেফারেন্স দেবে বাকিদের তুলনায়? ন্যায্য প্রশ্ন ছিল। তাহলে আজকে আমরাও এই প্রশ্ন করতে পারি শুভেন্দু অধিকারীর কাছে, আপনি এর আগে বাজেটে তহবিল ঘোষণা করলেন বিজেপির যে কর্মীরা তৃণমূল আমলে খুন হয়েছে তাদের পরিবারের জন্য, মাসে মাসে কি সংগ্রামী ভাতা নাকি এরা ভাতা ঘোষণা করলেন। এখন বলছেন যে 21শে জুলাই যারা মারা গেছিলেন তাদের ক্ষতিপূরণ দেবেন। ভালো কথা, আপনি দিতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে বিজেপি ছাড়া কি আপনার পুরনো দল তৃণমূল কংগ্রেস ছাড়া অন্যান্য যারা মারা গেছেন, যাদের কর্মীরা মারা গেছেন, আমাদের বামপন্থী, আজ বলুন সুদীপ, একটা 22 বছরের ছেলে কলেজ ছাত্র ছিল, তাকে মেরে ফেলেছিল, শালকু সোরেন থেকে শুরু করে আজকে অভিজিৎ মাহাতো থেকে শুরু করে তিলক টুডু থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যারা খুন হয়েছিল গত 10, 15, 16, 17 বছরে পশ্চিমবাংলায়, ওনার দলের হাতে যারা খুন হয়েছিল তাদের পরিবার কেন ক্ষতিপূরণ পাবে না? তাদের ক্ষেত্রে কেন এই বাদবিচারটা করা হচ্ছে? মইদুল মিদ্যা চাকরির দাবিতে একটা মিছিল করতে গিয়ে যে মইদুল মিদ্যাকে পিটিয়ে মেরে ফেললো কলকাতার রাস্তায় পুলিশ, তার পরিবার কেন ক্ষতিপূরণ পাবে না? পঞ্চায়েতে ভোট করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে যে খুন হলো যে বামপন্থী কর্মীরা, রানীনগরের যে কংগ্রেস কর্মী খুন হলো তৃণমূলের হাতে পঞ্চায়েতে ভোট করতে গিয়ে, বুথ রক্ষা করতে গিয়ে, তাদের পরিবার কেন ক্ষতিপূরণ পাবে না? আইএসএফের কর্মীরা ভাঙড়ে যারা খুন হয়েছে ওই সময় আরাবুল আর শওকত বাহিনীর হাতে, তারা কেন ক্ষতিপূরণ পাবে না? সুতরাং এই সরকার যদি মনে করেছে যে ক্ষতিপূরণ দেবে, সরকার যেন এই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দল দেখে ক্ষতিপূরণ না দেয়। আর যদি তা দেবে বলে মনে করে তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত শুধুমাত্র সমালোচনার যোগ্য তাই নয়, সেটা আইনত চ্যালেঞ্জ হওয়ার যোগ্য। শেষ প্রশ্ন হচ্ছে, আজকে দিল্লিতে ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিযান ছিল, সেখানে জোরপূর্বক পার্লামেন্টে ঢুকে যাওয়ার চেষ্টা করা হয়, দিল্লি পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য লাঠিচার্জ করতে বাধ্য হয়, মেট্রোর গেট বন্ধ করে দিতে বাধ্য হয়। শুধু কেউ জোর করে পার্লামেন্ট ঢুকতে চায়নি। এই সমস্ত ফালতু কথা কদিন আগে যখন আরজি করের প্রতিবাদীদের উপর লাঠিচার্জ করছিল মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ফালতু কথা বলছিল। কেউ নাকি জোর করে নবান্নে ঢুকে যেতে চাইছিল, কেউ নাকি জোর করে অমুক জায়গায় ঢুকে যেতে চাইছিল। কারো খেয়ে দেয়ে কাজ নেই। ভারতবর্ষের যুব সমাজ, ভারতবর্ষের শিক্ষিত যুব সমাজ এরা জানে যে পার্লামেন্টটা জোর করে ঢুকে যাওয়ার জায়গা নয়, ওখানে নির্বাচিত হয়ে ঢুকতে হয়। ভারতের শিক্ষিত যুব সমাজ একটা অ্যাকাউন্টেবিলিটি চাইছে, প্রশ্ন করছে তারা। এদের প্রশ্নের কোনো উত্তর সরকারের কাছে নেই বলে, এবং আমার এটা বলতে খারাপ লাগলেও এটা বলতেই হবে, তথাকথিত মেনস্ট্রিম মিডিয়ার একটা অংশকে সরকার নিজের অনুগত করে নিয়েছে বলে তারা ভেবেছিল বোধহয় এই প্রশ্নগুলো কখনো মানুষের কাছে পৌঁছাবে না। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, এবং এখনও কিছু মিডিয়া যারা কিনা হয়তো পুরোপুরিভাবে বিজেপির এই নিয়ন্ত্রণে চলে আসেনি, তাদের কল্যাণে প্রশ্নগুলো চাপা থাকছে না, মানুষের কাছে পৌঁছচ্ছে। দেখুন, এই প্রশ্ন কেন উঠবে না বলতে পারেন? 3 দিন আগেকার ঘটনা, পশ্চিমবাংলায় আমাদের ওই মুর্শিদাবাদের একটা রেল ক্রসিংয়ে যে গার্ড, কর্ণসুবর্ণয় যে রেল ক্রসিংয়ের যে গার্ড, মদের নেশায় এমন চুর হয়েছিল যে তার গাফিলতিতে 3 জন ছাত্র রেল লাইনে কাটা পড়ে মারা গেল, 3টে বাচ্চার প্রাণ চলে গেল। মদের নেশায় চুর থাকা সেই গার্ডটাকে ওখান থেকে গ্রেপ্তার করা হলো। আমরা চাই সে বাকি জীবনটা জেলে পচে মরুক। কিন্তু বলুন তো, ক্ষমতার নেশায় চুর থাকা ধর্মেন্দ্র প্রধানের জন্য 91টা বাচ্চার প্রাণ চলে গেল আমাদের দেশে। 2021 সালে যবে থেকে এই ধর্মেন্দ্র প্রধান ব্যক্তিটি শিক্ষামন্ত্রী হয়েছেন তবে থেকে নিয়ে আজ পর্যন্ত 91টা বাচ্চার প্রাণ চলে গেল আমাদের দেশে। আত্মহত্যা করলো বাবা মার কোল খালি করে দিয়ে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলো, এই একটা ধর্মেন্দ্র প্রধানের জন্য। ক্ষমতার নেশায় চুর হয়ে থাকা রেলের গার্ডের গাফিলতির জন্য 3টে বাচ্চার প্রাণ গেলে সে যদি গ্রেপ্তার হয়, 91টা বাচ্চার প্রাণ নিয়ে নেওয়া ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ পর্যন্ত করতে হবে না? তার পদত্যাগ চাওয়াটাও অন্যায়। আর তা যদি চাওয়া হয় তাহলে কদিন আগে পর্যন্ত সোনাম ওয়াংচু যখন মোদিকে সমর্থন করছিল তাকে কেন্দ্র সরকার পুরস্কার দিল, আর সে যখন আজকে লাদাখের ইকোসিস্টেম বিগড়ে যাওয়া থেকে শুরু করে আজকে এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে যখন প্রশ্ন করছে সরকারের বিরুদ্ধে, বাচ্চাদের হয়ে প্রশ্ন করছে, তখন সে পারলে না খেয়ে মরে যাক, এই অবস্থায় তাকে ফেলে দিচ্ছে। যদি কোর্ট যদি রায় না দিত, হয়তো সোনাম ওয়াংচুর মৃতদেহ উঠত ওখান থেকে, যন্তর মন্তর থেকে। মরতে পাঠাচ্ছে সরকার লোকগুলোকে। তো এই যদি সরকারের ভূমিকা, অবাক লাগে দেখলে। যখন এর আগে আমরা ইতিহাসে পড়েছিলাম, একটা সময় যখন বিপ্লবীরা জেলের মধ্যে, ব্রিটিশ ইন্ডিয়াতে জেলের মধ্যে যখন হাঙ্গার স্ট্রাইক করতো, ভুখ হরতাল করতো, যতীন দাসে যখন হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, গান্ধীজি যখন হাঙ্গার স্ট্রাইক করতেন, তখন ব্রিটিশ সরকারের তাতে পা কাঁপতো। ব্রিটিশ সরকার ভাবতো যে না, এই হাঙ্গার স্ট্রাইকটা করতে দেওয়া উচিত হচ্ছে না, এটা আমরা ভাঙবো। ব্রিটিশ সরকারের যে আলোড়নটা পড়তো কোনো ভারতীয় হাঙ্গার স্ট্রাইক করলে, ভারত সরকারের আজকের তারিখে তাদের সেইটুকু আলোড়ন পড়ে না যখন কোনো ভারতীয় হাঙ্গার স্ট্রাইক করে। এরা ব্রিটিশের থেকেও বেশি নিষ্ঠুর। আর তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছে বলে তার মানেটা সকাল থেকে আমরা তো দেখতে পাচ্ছি, আপনারা বলছেন তারা নাকি পার্লামেন্টে ঢুকতে যাচ্ছিল, আমরা তো সকাল থেকে দেখছি তাদের উপর নির্বিচারে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, মারধর করা হচ্ছে। কারা এরা? সাধারণ ছাত্র, কারোর হাতে কোনো অস্ত্র নেই, কারোর হাতে কোনো বোমা বন্দুক নেই। তারা খালি একটা স্বাভাবিক প্রশ্ন নিয়ে পার্লামেন্ট অভিযান করছে।
পার্লামেন্টের দিকে তারা মার্চ করছে, পার্লামেন্ট মার্চ করলে এরকমভাবে পশুর মতো তাদেরকে ফেলে মারছে। কিন্তু এই দেখুন, ওই ওস্তাদের মার শেষ রাতে, সেরকম পাবলিকের মারও শেষ রাতে। সরকার এখন মারছে মেনে নিই, কদিন পরে ভোট আসবে, পাবলিকের মার কিন্তু ভোটের ব্যালটে, ভোটের খাতায় শেষ রাতে।